ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা এবং আপনাদের ভালো লাগবে। যারা শুনছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। তাহলে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই, চলুন। ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। কেমন আছেন রাসেল ভাই? জানি আপনি সবসময় ভালোর দলে। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। আমি পেশায় একজন ড্রাইভার। আমি অ্যাম্বুলেন্স চালাই, ঢাকাতেই থাকি। অ্যাম্বুলেন্স চালক বলে আমার কোনো প্রকার ভয় ছিল না। জীবনে কতবার মর্গ থেকে লাশ নিয়ে কত জায়গায় গিয়েছি, কিন্তু কখনো ভয় পাইনি। অ্যাম্বুলেন্সের সাথে একজন হেল্পার থাকে, বরাবরের মতো সেদিনও আমার হেল্পার ছিল। এবার মূল ঘটনায় আসি। ঘটনা ঘটেছে 2013 সেদিন শুক্রবার, তাই আগের দিন রাতে ঢাকা থেকে উত্তরের কোনো একটা হসপিটাল থেকে একটা লাশ নিয়ে আমি কুমিল্লাতে আসি। লাশ কুমিল্লায় রেখে ঢাকায় ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়। তখন আমি কোনোভাবে গাড়িটি ঢাকা মেডিকেলের পাশে পার্ক করে হেল্পারকে বললাম, ঠিক আছে, তুই ভালোভাবে গাড়িটা লক করে বাসায় চলে যা, আর ফোন বন্ধ করবি না, আমি কল দিলে চলে আসবে। আমার কথা শুনে হেল্পার মনটা খারাপ করে বলল, ওস্তাদ আজকে শুক্রবার, বিকালে একটু ঘুরতে যাব। আমি বললাম, বেশি কথা না বলে চলে যা, সময় মতো ফোন দেবো তোকে। হেল্পারকে বিদায় করে আমিও চলে গেলাম বাসায়। বাসায় ফিরে গোসল করে ঘুম দিলাম, মোবাইলটা অন করেই শুয়ে পড়লাম। ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মোবাইলটা বেজে ওঠে। তাই ঘুমের মাঝে ফোনটা রিসিভ করে ফোনের ওপার থেকে বলে যে লাশ দিতে হবে, একটু তাড়াতাড়ি গাড়িটি নিয়ে চলে আসেন ঢাকা মেডিকেলের মর্গে। আমি ওকে বলে তাড়াতাড়ি করে বিছানায় উঠে ফোন ধরতে গিয়ে থাকি। আমার হেল্পারকে প্রথমবার ফোন রিসিভ করেনি আমার হেল্পার, তাই আমি জামা কাপড় পরতে পরতে আবার ফোন করি হেল্পারকে। তখন সে ফোনটা রিসিভ করে। আমি হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি মর্গে চলে আয়, আমি গাড়ি নিয়ে মর্গে যাচ্ছি। হেল্পার ওকে বলেই ফোনটা কেটে দিল। আমি মর্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে আমার মোবাইলে আসা নাম্বারটাতে কল করে ঠিক তখনই ফোন রিসিভ করে ওই লোকটা। আমার অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, ভাই আজকে শুক্রবার, তাছাড়া আমি ঘুমিয়েছিলাম, ভাড়া মারার ইচ্ছা ছিল না, কিন্তু আপনার বারবার অনুরোধের কারণে এসেছি। ঠিক আছে, আপনি আমার সাথে কথা বলেন, লাশ যাবে কোথায়, কিভাবে মারা গেছে আর কখন মারা গেছে। লোকটাকে জিজ্ঞাসা করতে খুব বেশি জোরে জোরে সে কান্না করতে শুরু করলো আর বলতে থাকলো, যিনি মারা গেছেন উনি নাকি তার পিতা। কান্না করে বলতে থাকেন, আমার বাবা জমি সংক্রান্ত বিরোধের জেদ ধরে প্রতিপক্ষরা প্রকাশ্য রাস্তায় তাকে কুপিয়ে জখম করে ফেলে। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এই সুযোগে শত্রুরা আমার বাবাকে এইভাবে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এলাকার কিছু লোকজন তাড়াতাড়ি করে প্রথমে গাজীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছেন এবং তারা বলেন যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। এখানে চিকিৎসা সম্ভব না, তারা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসার কথা অনুযায়ী এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠানোর নির্দেশ দেন। গতকাল সকালে লাশ মর্গে পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত লাশ নিয়ে আমরা গ্রামের বাড়িতে যেতে পারিনি, শুধুমাত্র ফরেনসিক রিপোর্টের জন্য। তাছাড়া গতকাল অনেক বেশি লাশ থাকার কারণে আমাদের লাশের তদন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি। আজকে শুক্রবার জুমার নামাজের পর লাশ পাবো বলে আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ, তাই আমরা গাড়ি রেডি করে রেখেছি। কথাগুলো বলতে বলতে মসজিদের মাইকে জুম্মার নামাজের আজান শুনতে পাই। ততক্ষণে আমার হেল্পার চলে আসে। ঢাকা মেডিকেল মর্গের সামনে আমি আর হেল্পারকে গাড়িতে বসে থাকার জন্য বলে আমি গেলাম মেডিকেলের বাইরে। ঘড়ি ধরে ঠিক 40 মিনিটের মাথায় হেল্পারকে আবার ফোন করে খুব কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, ওস্তাদ আপনি কোথায়, তাড়াতাড়ি আসেন, আমার একা থাকতে খুব ভয় লাগছে। আমি হেল্পারকে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? আমি মর্গ থেকে বের হওয়ার সময় দুটি লাশ দেখে আসছি। ফরেনসিক বিভাগের যে পূর্ব দিক থেকে একটা খোলা ঘর আছে, যেটাতে শুধু ওপরে টিন লাগানো আছে আর কোনো কিছু নেই, পুরোটাই খোলা। বলে রাখা ভালো, ঢাকা মেডিকেলের মর্গটা একে সাইডে হওয়ার কারণে লোকজনের আনাগোনা খুবই কম। মর্গের দিকে রাস্তা দিয়ে যেতে হবে, আবার যেতে হলে সেইরা একই রাস্তায় বের হতে হবে। শুক্রবার হয় লোকজন কেউ ছিল না মর্গের আশেপাশে, শুধুমাত্র দুজন লাশ কাটা লোক, একজন খালাস ছিলেন, কিন্তু লাশ কাটা লোক দুজনে একসঙ্গে বসে গল্প করছিল ওদের রুমে বসে। তাই আমি যেখানে অ্যাম্বুলেন্সটা পার্ক করে রেখেছি সেই জায়গাটা ঠিক লাশ কাটা ঘরের পেছনে একটা জায়গা আছে, সব লাশের গাড়ি পার্কিং করে রাখা হয়। এবং আমার হেল্পারের ফোন শুনে আমি একটু সন্দেহ হলো, তাই দেরি না করে সোজা মর্গে চলে এসে দেখি গাড়িতে বসে কাঁপছে। জিজ্ঞাসা করতে আমাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে এবং বারবার বলতে থাকে, ওস্তাদ আপনি চলে যাবার পর আমি গাড়িতে গান ছেড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে হোগলা পাতায় মোড়ানো একটা লাশ চলে আসে। একটা লোক আমাকে কৌতূহলবশত লাশের কাছে গিয়ে দেখার চেষ্টা করতে বলে। একটু পরে রুম থেকে বের হয়ে একজন বয়স্ক মহিলা, সাথে দুজন পুলিশ ও
তাদের আসে এবং তাদের মাথায় মরার একটা লাশ, এবং লাশটা বয়স্ক মহিলা পুলিশকে বলছে যে পুলিশ তার হাতে থাকা ডায়েরিতে নোট কোট নিচ্ছে, কিছু একটা বলছে এবং নোটটা ছিলেন। আমি কাছে গিয়ে লাশের দিকে তাকিয়ে 10 বা 12 বছরের একটা মেয়ের মাথা দেখতে পাই এবং কোনো একটা অংশ থেতলে গেছে এবং পেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। খুবই ভয়ানক দেখতে লাশটি, তাই দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে আবারও গান শুনতে থাকি। গাড়ির আওয়াজ খুবই কম থাকায় গাড়ির পেছনে দুইবার আওয়াজ শুনতে পাই। আওয়াজ ঠিক একই রকম ছিল, মানে অনেকটা গরু জবাই করার পর একটা আওয়াজ এসে গরুর গলা থেকে সেই রকম আওয়াজ আমি ক্লিয়ার শুনতে পেয়েছি। তাই আমি আপনাকে তাড়াতাড়ি ফোন করি, আপনি চলে আসেন, আমার ভয় লাগছে। হেল্পারের কথা শুনে তাকে আমি ধমক দিয়ে বলি যে, কোথায় আওয়াজ? এমনি একটা ফালতু কথা বলছিস, এরকম করলে তুই চাকরি করতে পারবি না। মনে সাহস রাখ, লাশের গাড়িতে চাকরি করা যায় না সাহস না থাকলে। আমি তাকে গাড়ি রেডি করতে বলে কিছুক্ষণ পরেই লাশ নিয়ে রওনা হবো। রেডি করতে বলি গাড়ি যাও। 10 মিনিট পরেই লাশের লোক আমাকে ভাইব যে পরিমাণ গরম পড়েছে, তাছাড়া 2 দিন ধরে মর্গে পড়ে আছে লাশ, মানে তিনি বলেন আর কি। আমি তাকে বললাম যে, কি ঠিকই কিছু করার নাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লাশটা বের করে নিয়ে আসেন, তাড়াতাড়ি চলে যাবো গ্রামে। তার কিছুক্ষণ পরেই পুলিশ কাগজপত্র, ফরেনসিক বিভাগের ডাক্তারের সার্টিফিকেট সব লাশের ছেলে আমার কাছে আসে। লাশ কাটা ঘর থেকে লাশটা নিয়ে বের হচ্ছে, গাড়ি নিয়ে মর্গের গেট বরাবর প্লেস করলাম এবং প্রথমে লাশটাকে একটা কাঠের কফিনে ঢুকিয়ে তারপর গাড়িতে তুলতে হবে। কফিন খুলে লাশ কাকা লোক দুজনে মিলে লাশটি কফিনে ভরিয়ে উঠে দিল এবং লাশটি কফিনে ঢোকানোর সময় ভালোভাবে লাশের দিকে তাকিয়ে দেখলাম গলার নিচে বুকের ওপরে একটা কোপের দাগ, যেটাতে হামলাকারীরা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে রাস্তায় ফেলে যায়। লাশের পুরো শরীর দিয়ে শরীরে রক্ত লাগা ছিল, কিন্তু গত 2 দিন হয়েছে বলে শরীরের সাথে শুকিয়ে কালো হয়ে গেছে, পুরো লাশটি কালো হয়ে গেছে। লাশের পুরো শরীরে ফুলে চেনা যাচ্ছে না, খুবই ভয়ানক দেখতে পুরো লাশটি। তাছাড়া পচন হচ্ছে, প্রচুর গন্ধ বের হচ্ছিল লাশের শরীর থেকে। যাই হোক, সব কাগজপত্র ঠিকঠাক ভাবে নিয়ে রওনা হলাম। তখন ঘড়িতে 4টা বেজে যাচ্ছে। মেডিকেল মর্গ থেকে বের হয়ে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া পার করে শাহবাগ চত্বরে এসে অ্যাম্বুলেন্সটি সাইড করলাম। আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশের বড় ছেলেকে বললাম, ভাই লাশ থেকে প্রচুর গন্ধ বের হচ্ছে, এই অবস্থা থাকলে আমি বমি করে দেবো, অনেক দুর্গন্ধ, পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে আসছে। আমি গাড়িটা থেকে নেমে কয়েকটি বডি স্প্রে নিয়ে আসি, সাথে কিছু আগরবাতি আর আতর নিয়ে আসবেন, না হলে এই লাশটি নিয়ে সিরাজগঞ্জ যাওয়া সম্ভব হবে না। তারপর লোকটা আমার কথা মতো সবকিছু নিয়ে আসলো। আমি গাড়িতে কিছু আগরবাতি জ্বালিয়ে পুরো গাড়িটা ঠিকঠাক করে আবার পুনরায় রওনা দিলাম এবং বের হতেই আসলে যখন পৌঁছে গেছে তখন প্রায় সন্ধ্যা। শুক্রবার হওয়াতে রাস্তা একদম খালি ছিল। আমি খুব দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছি, কিন্তু লাশের গাড়ি একদমই ধীর গতিতে এগিয়ে চলছে। আমি আমার মতো গাড়ি চালাতে থাকি। সাভার রপ্তানি যে আমি বাজার চন্দ্রা মোড় পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটা ব্রিজ আছে, সেটা পার হওয়ার সময় হঠাৎ অ্যাম্বুলেন্সের এয়ার কাজ করে না। অনেক চেষ্টা করি গাড়িটি ওপরে তোলার জন্য, দুর্ভাগ্যক্রমে গাড়িটি পেছনে যেতে থাকে। তখন আমি কোনো উপায় না পেয়ে হেল্পারকে বলি, তুই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চাকাতে একটা সাপোর্ট দে, না হলে গাড়িটি খাদে পড়ে যাবে। হেল্পার তাড়াহুড়া করে কোনো রকমের সাপোর্ট দেয় এবং গাড়ি থেকে সবাই নেমে পুনরায় রওনা দিলাম। কিছুক্ষণ পর আমার হেল্পার উঠে বলে, ওস্তাদ একাই নড়াচড়া করছে লাশটা। এবার কফিনে জোরে জোরে কান্নার শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি। আমি হেল্পারের কথায় কান না দিয়ে সোজা অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর পৌঁছানো ঠিক আগ মুহূর্তে গাড়ির সামনে একটা কুকুর লাফ মেরে আমাকে, মানে কুকুরটিকে আমি লাফ মারে এবং আমি কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করি এবং গাড়ি থেকে হার্ট ব্রেক করি। আমি নিজেই খুব ভয় পেয়ে যাই। গাড়িতে থাকা আমার হেল্পার ও লাশের বড় ছেলে গত 2 দিন তাদের চোখে ঘুম ছিল না, তাই গাড়িতে বসে এসির বাতাসে সে একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি তাকে ডেকে বলি যে, ভাই কি ঘুমিয়ে গেছে? না। সে জবাব দেয় না, ঘুমায় না। দিনে ঘুম হয়নি বলে জানতাম, রাতে হয়তো বা চোখে ঘুম আসতে পারে, তাই বেশি করে পান আর সিগারেট 2 প্যাকেট নিয়ে রেখেছিলাম। আমার গাড়ি চালানোর বয়স সে শুরু থেকেই অ্যাম্বুলেন্স জগতে আছি বলে জীবনে কতবার এরকম লাশ নিয়ে গেছি, কত গিয়েছি, কিন্তু এরকম কোনো কিছু ফেস করি, এটাই আমার জীবনের প্রথম ভয় পাওয়ার মতো ঘটনা। যাই হোক, বুঝে গেছি যে আজকে অনেক কিছুই ঘটতে পারে। গাড়ি যাচ্ছে, এদিকে একের পর এক ঘটনা ঘটতে থাকলো আমার সাথে। রাত যত গভীর হতে থাকলো, কেন যেন ততই নতুন নতুন এক একটা ঝামেলা ঘটতে থাকে। ভালো গাড়ি থাকা থেকে নিয়ে বের হলাম। মাঝপথে গাড়িতে ইমার্জেন্সি সাইরেন ও বাতি চলে না। আর কিছুক্ষণ পর আমার গাড়িতে থাকা লোকটি মোবাইলের কল আসতে থাকে। যারা কল করেছেন তারা সবাই লাশের আত্মীয়-স্বজন, জিজ্ঞাসা করে লাশের খবর কি, কবর, জানাজা, কাপড় সবকিছু মিলিয়ে কমপ্লিট, মানে সবকিছু, এবং আপনারা আসলেই জানাজা করে দাফন করে ফেলবো। আমি কথা শুনে আরো জোরে চালাতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি নতুন কিছু আবিষ্কার করতে পারি। আমি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছি, তাতে সিরাজগঞ্জ পৌঁছাতে 4 ঘন্টার বেশি লাগার কথা নয়। 4 ঘন্টা চলে যাওয়ার পরও এখনো টাঙ্গাইল জেলা পার করতে পারিনি। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, তখন টাঙ্গাইলের রাবনা বাইপাসের মোড়টা পার হয়ে অল্প কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির পেছনে বিকট শব্দ শুনতে পাই। আমি বুঝতে পারলাম যে গাড়ির চাকা ফেটে গেছে এবং সেইটাই বিকট শব্দ হচ্ছে। তাই নিজে প্রথমে গাড়ি থেকে নেমে চারপাশটা ঘুরে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি গাড়ির কোন চাকা ফাটে, কিসের জন্য এত বিকট শব্দ করলো। আমি মন থেকে সবকিছু ফেলে দিয়ে আবার গাড়ি চালাতে থাকি। 10 মিনিট রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি। টাঙ্গাইলের আইলেঙ্গা বাজার পার হওয়ার
পর ঠিক যমুনা সেতুর আগে ভুয়াপুরের কাছাকাছি গাড়ি পাড়ায় একটা খালি জায়গা আছে, সেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। রাস্তায় পশ্চিম গাছ আর পূর্ব দিকে রেল লাইন। রাত তখন প্রায় 12টা। ঘরের বাইরে জ্যোৎস্নার আলো ঝলমল করছে। পুরো দিক হঠাৎ করেই আবার বিকট শব্দ কানে আসে। তখন কিন্তু আমি গাড়ি না থামিয়ে টানতেই থাকি সামনের দিকে, কিন্তু গাড়ি একদমই সামনে যেতে যাচ্ছিল না। বুঝতে পারলাম যে এবার সত্যি চাকা ফেটে গেছে। তাই গাড়িটি সাইড করে হেল্পারকে বললাম, দেখ কি অবস্থা। হেল্পার আমার কথা শুনে মনটা খারাপ করে বলে, ওস্তাদ আমার খুব ভয় লাগছে, আমি একা নামতে পারবো না। আমি যখন গাড়ি থেকে লোকটিকে বললাম যে আপনি নামুন হেল্পারের সাথে, আমি বলার পরেও নামতে রাজি হচ্ছে না, তখন আমি তাকে বললাম যে ভাই, লাস্টে আপনার বাবার, আপনি যদি এরকম করেন তাহলে আমরা কি করবো। বলার পরে গাড়ি থেকে আমরা সবাই নেমে যাই এবং গাড়ির পেছনে দাঁড়িয়ে বাম পাশের চাকা ফেটে গেছে এবং রিং থেকে টায়ারটা বেরিয়ে গেছে। আমি হেল্পারকে বললাম তাড়াতাড়ি করে চাকাটা খুলে ফেল আর এক্সপায়ার চাকাটা লাগিয়ে দে। এই বলে একটুখানি সামনে গিয়ে আমি এগিয়ে গেছি। হঠাৎ আমাকে ডাকতে শুরু করলো আর জিজ্ঞেস করলাম সমস্যা। হেল্পার জবাব দেয়, গাড়ির ভেতরে লাশের কফিনটা বের না করলে এক্সপায়ার চাকা বের করা সম্ভব হবে না। আমি কিছুক্ষণ চিন্তা করছি কি করা যায়। চিন্তা করেও লাভ নাই, বের করতেই হবে। দেরি না করে সোজা কফিনটি নামানোর চেষ্টা করি। প্রথমে কফিনটি এক চুলো নড়াতে পারছিলাম না। কফিনটার নিচে একটা এক্সট্রা চাকা লাগানো ছিল, হচ্ছে। এরই ফাঁকে আমি পাশে থাকা রেল লাইনে গিয়ে বসে মোবাইল টিপ থেকে হঠাৎ চোখে পড়ে যায় লাশের কফিনে। দেখি দুটি শেয়ালের মতন দেখতে এবং ঘাড়ের পিঠে অনেক লম্বা লম্বা পশম কফিনের দিকে মুখ ঢুকিয়ে কামড়ে খাচ্ছে। আমি তখন দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা দেখো না লাশে শেয়াল কফিনে মুখ দিয়েছে, লাশ খেয়ে ফেলছে। তখন তারা অবাক হয়ে বলতে থাকে, আপনি শেয়াল দেখেছেন? এখানে তো কোনো কিছু নেই। আমি দুজনের কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। আমি ভুল দেখছি না তো চোখে? এটা কখনোই হতে পারে না। যাই হোক, গাড়িতে চাকা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার লাশটি গাড়িতে তুলে রওনা হব। আমার হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দেই। তাদের দুজনকে কফিনটি ধরে গাড়িতে তোলার জন্য বলি। আমরা তিনজন মিলে লাশের কফিনটি গাড়িতে তোলার চেষ্টা করি, কিন্তু কফিনটি গাড়িতে ঢুকিয়ে ঠেলা দিতেই যতবার ঠেলা দিই ততবারই কফিনটি নিচের দিকে চলে আসে। আমি তখন সুরা পরে নিচের গাটা বন্ধ করলাম। পুনরায় আবারও চেষ্টা করে গাড়িতে তুলতে সক্ষম হই। লাশটি ঢুকিয়ে পুরো গাড়িতে আবারও বডি স্প্রে লাগিয়ে দিই এবং আগরবাতি গোলাপ জল ছিটিয়ে দিই। জমা সেতুর টোল প্লাজায় গিয়ে টোলটা জমা দিয়ে গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠতে শুরু করলাম। সেতুর মাঝখানে বরাবর যাওয়ার পর আমি খেয়াল করলাম আমার বাম হাতের কবজি একটু ব্যথা অনুভব করছি। সাথে সাথে আমার মাথার উপর থাকা লাইট জ্বালিয়ে দেখার চেষ্টা করি কি হয়েছে। লাইট অন করে দেখতে পাই যে হাতে থেকে তাজা রক্ত বের হচ্ছে। আমি তারা ওদেরকে বুঝতে না দিয়ে গাড়ি থেকে গামছাড়া নিয়ে রক্তটা মুছে ফেলি এবং সিয়াজল শহরের উত্তরে কাজীপুর রোডে, আমি গ্রামটার নাম বলছি না, যাই হোক অবশ্যই লাশটি নিয়ে গ্রামে পৌঁছে যাই। তখন ঘড়িতে রাত 1টা এবং তখন অনেকেই ঘুমিয়ে আছে। গ্রামের লোকজন, হাতে গোনা কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, সাথে একজন মসজিদের ইমাম সাহেব আছেন। লোকজন গাড়ি থেকে লাশটা নামিয়ে নিল। আমি দেরি না করে বললাম, ভাই আমাকে আপনারা বিদায় করেন, আমরা এখনই ঢাকায় চলে যাব। আমার কথা শুনে তারা ভাড়ার টাকা দিলে আমি সোজা গাড়িটা উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলে ঢুকতে দেখি গাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসছে। আমি অবাক হয়ে গেল। সারাদিন যা ঘটেছে তার সাথে আমাদের সাথে লাশ ছিল, কিন্তু এখন তো পুরো গাড়িতে আমি আর আমার হেল্পার ছাড়া কেউ নেই। এমন কেন হচ্ছে? আমি আল্লাহর রহমতে ভালোভাবে ঢাকায় পৌঁছে যাই। গাড়িটি পার্ক করে বাসায় চলে আসি। গোসল করে হালকা কিছু খাবার খেয়ে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো থাকবেন এবং সময় পেলে আমি সরাসরি স্টুডিওতে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ইমেলটা পড়ি। ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। বলছি বাগেরহাট থেকে, কোনো কারণে আমার নামটা প্রকাশ করা যাবে না। আমার আম্মু অসুস্থ, তাই স্টুডিওতে আসতে পারবো না, তাই ভালো লাগিয়ে পড়ে শোনাবেন। এখানে ছোট্ট করে বলতে চাই যে আপনার আম্মু অসুস্থ, আপনার আম্মু দ্রুত সুস্থতা কামনা করছে এবং আপনি যে স্টুডিওতে বাগেরহাটে থাকার পরে আসতে চেয়েছেন এই জন্য আপনাকে স্যালুট আমার পক্ষ থেকে। আবার চলে যাচ্ছে ঘটনাটি এই শীতে আমার সাথে ঘটে গেছে। ঘটনার তারিখ 21/1/2018, যে তারিখটা আমি কোন দিন তুলতে পারবো বলে আমার মনে হয় না। ঘটনাটা কতটা ভুল ঠিক বলতে পারবো না, তবে এই ঘটনাটি আমার সাথে না ঘটলে আমি বুঝতে পারতাম না যে মানুষের জীবনে এতটা অদ্ভুত ঘটনা ঘটতে পারে। দিনটি ছিল রবিবার, 3:30-এর মতো। আমার সবচেয়ে কাছের বন্ধু বনি, এটা ছদ্মনাম, আমাকে ফোন দিল। খুব মলিন কণ্ঠে ও পাশ থেকে বলছে, তুই কোথায়? একটু খুলনা যেতে পারবি আমার সাথে? আমি জিজ্ঞেস করলাম কেন, আর তোর কণ্ঠে তো মলিন লাগছে কেন? উত্তরে সে যেটা বললো সেটা শুনে আমার খুব খারাপ লাগলো। ওর বোন সাথী ছদ্মনাম খুব অসুস্থ, ওর হোস্টেল থেকে এই বলে ফোন করা হয়েছে। বলে রাখি, খুলনায় একটা প্রাইভেট ইনস্টিটিউটে নার্সিং এ পড়তো। আমি ইনস্টিটিউটের নাম উল্লেখ করছি না। এরপর আমি কিছু না ভেবে বাইকটা নিয়ে বের হলাম খুলনার দিকে। আমি বাইক চালালাম আর আমার বন্ধু আর আমার বন্ধুর বাবা আমার পেছনে বসেছিলেন। বিকাল 5টার দিকে আমরা সাথীর হোস্টেলে পৌঁছালাম, কিন্তু সেখানে অনেক মানুষের ঘটনা, আবার পুলিশও আছে দেখছি। ঘটনা কিছুই বুঝে ওঠার আগেই সাথীর এক রুমমেট আমাদের দেখে এসে এক এসআই কে বলছে, স্যার ওই তো সাথীর বাবা এসেছে। পুলিশটি আমাদের দিকে এগিয়ে আসলেন আর বললেন, আমাদের সাথে থানায় চলুন, কিছু ফর্মালিটি আছে।
কাকা শুনে বললেন, কেন, কি হয়েছে? আমরা এসেছি আমার মেয়ে অসুস্থ তাই। তাহলে থানায় যাব কেন? পুলিশটি বলল, কেন, আপনি কিছু জানেন না? কাকা বলল, কি জানবো? পুলিশ ভাইকে বললেন এবার একটু নরম স্বরে, আচ্ছা আপনারা আমার সাথে আসুন। হোস্টেলের সামনে যেতেই দেখলাম যেটা আছে সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কল্পনাও করতে পারিনি এমন কিছু দেখলাম একটা ভ্যানের ওপরে চাপায় মোড়ানো একটা লাশ ধারায় নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ কার? কারণ এর সাথীর লাশ। আত্মহত্যা করছে আজ দুপুরে বনি। আর বনির বাবা খুব কান্নায় ভেঙে পড়লো। কোনোভাবেই তাদের সামলাতে পারছিলাম না। যাই হোক, এরপর আমি ওদের আরো কিছু আত্মীয়দের খবর দিলাম তারা খুলনায় থাকে। এর ভেতর থেকে 2-1 জন আসলো। সব ফর্মালিটি শেষ করতে করতে রাত প্রায় 11:30। এখন বাড়ির পথে রওনা হতে হবে। যথারীতি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো। অ্যাম্বুলেন্স বাড়ির পথে রওনা করিয়ে দিয়ে আমি বাইক নিয়ে ছুটলাম। কিন্তু এবার আমি একা। জানুয়ারির প্রচন্ড ঠান্ডার ঘন কুয়াশাচ্ছন্ন রাত। বাড়ি যেতে আমার 1 ঘন্টার একটু বেশি সময় লাগবে। ফকিরহাট পর্যন্ত চলে এলাম কোনো সমস্যা ছাড়াই। ফকিরহাট বাস স্টপে দাঁড়িয়ে একটু চা সিগারেট খাওয়ালাম। চা সিগারেট শেষ করে 1 প্যাকেট সিগারেট নিয়ে আবার রওনা করলাম। কিন্তু কিছু দূর আসার পর মনে হচ্ছে আমার বাইকটা ভারী হয়ে গেছে। বাইকে যেন সামনে থেকে এগোচ্ছেই না। আচমকা একটা শব্দে আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার একদম গাড়ির কাছে কেউ নিঃশ্বাস ফেলছে আর মনে হচ্ছে টুকরে টুকরে কাঁদছে। এই প্রচন্ড শীতেও ভয়ে আমি প্রায় খেপে যাচ্ছিলাম। এবার একটা মৃদু কণ্ঠে কেউ বলছে, ভাইকে বলো আমাকে যেন ক্ষমা করে দেয়। অনেক ভালো থেকো তোমরা, আর পারলে আমাকে মাফ করে দিও। এটা শোনা মাত্র আমি হার্ট ব্রেক করলাম এবং তাকালাম, কিন্তু কেউ নেই। তাহলে কথাগুলো কে বললো আমাকে? আমি স্পষ্ট শুনলাম সব কথা। ভয়ের চোটে একটা সিগারেট ধরলাম। এমন সময় রাস্তায় একটা গাড়িও আসছে না। ঢাকা খুলনা হাইওয়ে এতটা নীরব থাকে না কখনো। রাস্তার এমন অবস্থা দেখে আমি আরো অবাক হয়েছি সেদিন। যাই হোক, সিগারেট শেষ করে আরেকটা সিগারেট জ্বালিয়ে বাইক স্টার্ট করলাম। আর যখন রওনা করতে যাব এমন সময় দেখলাম রাস্তার ওপাশে কেউ একজন সাদা কিছু একটা পরে দাঁড়িয়ে আছে আর আমার দিকে খুব করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু চেহারাটা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। এবার ওটা আমার দিকে আসতে থাকলো। কিছুটা আসার পর আমি চেহারাটা দেখতে পেলাম, আর যেটা দেখলাম সেটা দেখে সত্যি আমি এতটা অবাক হয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর কেউই না, সাথেই আমার সামনে দাঁড়িয়ে আছে। আমিও অবাক চোখে দেখছিলাম ওটাকে আর ভয়ে রীতিমতো কাঁপছিলাম। হাতে ধরানো সিগারেটটা কখনো পড়ে গেছে কেউ পায়নি। সেই মুহূর্তে আমার ফোনটা বেঁচে উঠলো। তাড়াতাড়ি ফোনটা ধরলাম, কথা বলবো কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমার সামনে ওটা তখনও দাঁড়িয়ে আমার কথা বলা শেষ হলে একটা মুচকি হাসি দিয়ে আমার চোখের সামনে মিলিয়ে গেল। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারলাম না। এবার কিছু না ভেবে এদিক ওদিক না তাকিয়ে হাই স্পিডে বাইক চালাতে লাগলাম। আর কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণের মধ্যেই বনিদের বাড়িতে চলে আসলাম। এরপর থেকে 2-1 বার স্বপ্নে দেখেছি, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। প্রচার করলে খুব খুশি হব, কারণ ঘটনাটা আমি ভূত এফএমকেই প্রথম আর শেষবারের মতো শেয়ার করলাম। গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না, ভুল হলে ক্ষমা করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইমেল আপনাদের বলেছিলাম যে পড়ে শোনাবো, সেই ইমেলটাই আমি এখন পড়ে শোনাচ্ছি আপনাদের। আশা করছি যে ইমেলটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর তলে থাকেন। স্টুডিওতে আসা সম্ভব না হয় ইমেল করছি। আমার নাম রবি। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার জীবনে 1টি বছর শেষ করে দিয়েছে। কিভাবে আমি নিজেও জানি না। ঘটনাটি শুরু হয় 2016 25 ডিসেম্বর। সবাই হয়তো জানেন এই দিনটি খ্রিস্টানদের জন্য খুবই পবিত্র এবং খুশির দিন। তবে তা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। ঘটনায় যাওয়ার আগে বলি, ঘটনাটি ঘটেছিল আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি দোহার নবাবগঞ্জ। আমি প্রতি বছর শীতের ছুটিতে সেখানে যাই। যদি সেবার না যেতাম তাহলে হয়তো এর কিছুই হতো না। যাই হোক, ভাগ্যের লিখন কেউ কি মুছতে পারে। মূল ঘটনায় আসি। আমার গ্রামে অনেক গির্জা আছে। এই দিনে সারা রাত নানান রঙের মোমবাতি চলে এবং পিয়ানো বাজে, যা আমার খুব ভালো লাগে। গ্রামে আমাদের বাড়ির ওখানে সবচেয়ে কাছের গির্জা যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। সেদিন সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হই 10টায়, কারণ তখন অনুষ্ঠান শুরু। যেহেতু আমার পরিবার খুবই ধর্মভীরু, তাই আমাকে সেখানে যাওয়ার জন্য পারমিশন দেবে না, তাই কাউকে না জানিয়ে আমি একাই চলে গেলাম। গির্জায় পৌঁছাতে বেজে যায় রাত 10টা 27 মিনিট। অনুষ্ঠান শেষ হতে হতে বেজে যায় রাত 1টা 50-এর কাছাকাছি। ঘড়ি দেখতেই মনে হলো অনেক বেশি দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করে হাঁটা শুরু করলাম। যখন আমি 2 মিনিট হেঁটেছি তখনই হঠাৎ মনে হলো আমার পেছনে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে গোঁ গোঁ শব্দ করছে। প্রথমে ভাবলাম আগে তাকে দেখতে পেলাম না কেন। আরো কিছু ভাবার পর কি মনে হলো, পেছনে ঘুরলাম। দেখে মনে হলো তিনি অনেক সিক। তাই আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে এখানে একা একা কি করছেন? সে উত্তরে বলল, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছি না, কি করবো তাও বুঝতে পারছি না। তখন আমি তাকে বললাম, আপনি যাবেন কোথায়? সে বলল, ব্রজলাল দি কস্টার বাড়িতে যাব। ব্রজলাল দি কস্টার বাড়ি আমার বাড়ি যাওয়ার পথেই পড়ে। তাই আমি তাকে বললাম যে ব্রজলালকে আমি চিনি, আপনি আমার সাথে আসেন। তখন সে বলল, ঈশ্বর পুত্র তোমার মঙ্গল করুক। কথা শুনে বুঝলাম
তিনিও খ্রিস্টান। তারপর আমরা রওনা হলাম। যাওয়ার পথে সে একটা কথা, যখন আমরা ব্রজবাবুর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, আমি তাকে বাড়ি দেখিয়ে বললাম, এইটা ব্রজবাবুর বাড়ি। তখন তিনি আমাকে বললেন, আচ্ছা আমি যাই তাহলে। সে আমাকে বলল, একটু দাঁড়াও বাবা। সে পকেট থেকে ১০০ টাকার দুটি নোট বের করে রেখে দিয়ে বলল, নাও বাবা, এটা রাখো। সবচেয়ে অবাক করার কথা হলো, নোট দুটি সেই পাকিস্তান আমলের। যদি সেটা সাধারণ ১০০ টাকার নোট দিত তাহলে হয়তো আমি নিতাম না, কিন্তু পুরনো আমলের টাকা দিত বলে নিয়ে নিলাম এবং পকেটে ভরতেই সেই বৃদ্ধ লোকটি আমাকে বিদায় জানালো। ভাব দেখে মনে হলো সে আমার সেই ঘটনার জন্যই বুঝি অপেক্ষা করছিল। আমি জানি এরপর থেকে আমি যা বলবো তা বিশ্বাস হবে না, না হবারই কথা। আর কেউ বিশ্বাস করেও, তবু বলছি, বৃদ্ধ লোকটিকে বিদায় জানাবার পর মনে হলো আমি শূন্যে ভাসছি। হঠাৎ নিচের দিকে তাকাতেই ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার পায়ের নিচে মাটি নেই, আমি শূন্যে ভাসছি। তারপর আমার আর কিছু মনে নেই, শুধু এইটুকু মনে আছে, আমি যখন শূন্যে ভাসছিলাম তখন একটা শীতল হাতের ছোঁয়া অনুভব করেছিলাম। তারপর আর কিছু মনে নেই। তার ১ বছর পরে, মানে ২০১৭ সালের ২৫শে ডিসেম্বর, একই দিনে আমার ছোট চাচা আমাকে আবিষ্কার করে রয়্যাল ডিকস্টার বাড়ির সামনে রাত ২টা ৩০ মিনিট। সে আমাকে দেখে কেঁদে ফেলে আর বলে, তুই এতদিন কোথায় ছিলি আর এখন কোথা থেকে আসলি? আমি প্রথমে তাকে চিনতে পারিনি। আমি উত্তরে বললাম, আপনি কে? তখন সে আবার কেঁদে ফেললো। তারপর কোনো কথা না বলে বাসায় নিয়ে আসলো। বাড়ি ফেরার পর প্রথম আমার ১ মাস আমি কাউকে চিনতে পারি। হঠাৎ একদিন আমার মা আমার প্যান্টের পকেটে হাত দিতেই সেই টাকা দুটি পেল। আর তখন আমাকে জিজ্ঞেস করলো, এইগুলি তুই কোথায় পেলি? তখনও কিছু মনে নাই। আমার সবচেয়ে অবাক করার কথা, টাকা দুটি হাতে নিতেই আমার আবার সব মনে পড়ে গেল। আমি তখন মাকে খুলে বললাম, এখানেই আমার সেই ভয়ঙ্কর ইতিহাসের শেষ। আমার কাছে এখনো সেই টাকা দুটি আছে, যা সারা বছর দেখা যায়, কিন্তু ডিসেম্বরের ২০ থেকে ২৮ তারিখ আর তার হদিশ মেলে না। কিভাবে আমি আজও এর ব্যাখ্যা খুঁজে পাই না। যদি পারেন দয়া করে আমাকে এর সমাধান জানাবেন। বিশ্বাস করা বা না করা আপনাদের ওপর। প্রমাণস্বরূপ টাকা দুটির ছবি সাথে পাঠাচ্ছি। কিন্তু এটা আমার জীবনে এক ভয়ঙ্কর সত্যি, যা কখনোই ভোলা যায় না। যদি ইচ্ছে হয় আমাদের নির্মম ঘটনাটি পড়ে শোনাবেন। কি অদ্ভুত, তাই না? এবং সত্যিকার অর্থেই ১ বছরের জন্য একটা মানুষ হারিয়ে গেল এবং যেখান থেকে হারিয়ে গিয়েছিল সেখানেই নাকি তার হদিশ মেলে। এই একটি বছর সে কোথায় ছিল, কি খেয়েছে, কার সাথে থেকেছে, কারো কিছু জানাবি। এবং তিনি ওখানে বলেছেন, গল্পের মাঝখানে একটা জায়গায় বলেছেন যে এই ঘটনাটি যারা শোনেন তারা বিশ্বাস করেন না, বিশ্বাস না করার মতো একটা কথা। এবং এই ভদ্রলোক, যে বৃদ্ধ লোকটি, তিনি আসলে কে ছিলেন এবং কেন হঠাৎ করে তার সাথে তার দেখা হলো, কেন তিনি সেই ব্রজবাবুর বাসায় যেতে ছিলেন, আর কেনই বা পকেট থেকে ১০০ টাকার সেই পাকিস্তান আমলের নোট বের করে দিলেন। এবং যখন তার হুঁশ ফিরছিল না বা সবাইকে চিনতে পারছিল না, স্মৃতিশক্তি যখন হারিয়ে গিয়েছিল, তখন সেই দুটো ১০০ টাকার নোটই কিভাবে তার স্মৃতিশক্তি ফিরিয়ে নিয়ে আসলো। ব্যাপারটা যদি একটু ভাবেন এবং একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে আসলেই খুব অদ্ভুত লাগার কথা। সব ঘটনায় যে আপনাকে ভয় দেবে এমন না। এই ঘটনাটি খুবই আশ্চর্যজনক একটা ঘটনা, কিন্তু যদি আপনার সাথে ঘটে, যদি আপনিও কোনোদিন হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে ১ বছরের জন্য হারিয়ে যান এবং কেউ যদি এর হদিস না জানে, এবং ১ বছর পরে আপনি যখন স্মৃতিশক্তি ফিরে পাবেন, তখন এই পুরো পৃথিবীটা আপনার কাছে অদ্ভুত লাগবে। এবং সত্যিই যে এই ঘটনা শেয়ার করছেন, তিনি বলেছেন এই নির্মম ঘটনাটি পড়ে শোনাবেন। আমার মনে হয় যে এরকম ঘটনা, আমি যখন ভূত এফএমে যখন কেউ আমাদের সাথে কথা বলতে আসেন বা কেউ যখন ভূত এফএম রিলেটেড কোনো কথা বলেন, তখন প্রথম যে প্রশ্নটি করেন সেটা যে এখানকার ঘটনাগুলো কি সত্যি? তো আমি বলি যে এখানে সত্যি মিথ্যা তো আমি বলতে পারবো না, তবে যারা বলেন তারা যে অন্তর থেকে বলেন এবং তারা যে সত্যি কথা বলছেন, এটা দেখে তো মনে হয় যে তারা সত্যি কথা বলছেন। প্রত্যেকের ফ্যামিলিতে এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে এবং এই ঘটনাগুলো যদি না থাকতো, তাহলে আমরা এই রাত জেগে এত কষ্ট করে ভূত এফএম শুনতেই আসতাম না। আপনি এই মুহূর্তে যিনি শুনছেন, তার জীবনে কোনো ঘটনা না থাকলেও আপনার পরিবারের কারো না কারো সাথে অবশ্যই ঘটনা ঘটেছে। এবং ১৬ কোটি মানুষের মধ্যে আমি যদি ধরি যে ১৬ কোটি মানুষের মধ্যে সবার বয়স অনুযায়ী সবার সাথে তার এক্সপেরিয়েন্স হয়, আমি যদি ১ কোটি মানুষের সাথে যদি ঘটনা ঘটে থাকে, তাহলে সেই ১ কোটি ঘটনার কিন্তু অস্তিত্ব আছে এবং সেই ঘটনাকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি, আমার তো আশা করছি যে আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ইমেইলে যাবো এবং যেইভাবে ইমেইলটি তিনি লিখেছেন সেভাবে আমি পড়ে শোনাবো। আশা করছি আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম বিদ্যুৎ, বাসা যশোর জেলার শর্ষা থানার পাক আচেরা গ্রামে। আমি একজন ছাত্র, ঢাকা আফিরউদ্দিন ডিগ্রি কলেজ থেকে এবছর এইচএসসি এক্সাম দিয়েছি। আমার বাসা স্টুডিও থেকে অনেক দূরে হওয়ার কারণে আমি স্টুডিওতে যেতে পারবো না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠালাম সেটা
আমার দাদির সাথে ঘটে যাওয়া প্রায় ৩০-৩৫ বছর আগে একটি ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ গ্রামের খাদিরপুরে। আমার দাদি এবং দাদু সে সময় ওই স্থানে বসবাস করতেন। পুরো গ্রাম জুড়ে ছিল হিন্দু ধর্মের মানুষদের বসবাস। হাতে গোনা ৩০টি ঘর ছিল মুসলমানদের। সেই অনুযায়ী সেখানে একটি মসজিদ ছিল। মসজিদটি ছিল আমার দাদুদের বাড়ির সামনে। মসজিদের ৩ পাশেই ছিল বাগান। এত অন্ধকার আর ভয়ঙ্কর ছিল যে, যার কারণে সেখানকার লোকজন ভয়ে কেউ সেই মসজিদের খুব দরকার না হলে বাইরে যেত না। এবং জুম্মার দিন সেই মসজিদটা ভরে যেত। সন্ধ্যায় কেউ একটু আলো পর্যন্ত অনেক সময় জ্বালাতে সাহস পেত না। বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। এমনই একদিন সন্ধ্যা ভাব, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। মসজিদের ৩ দিকের বাগান থাকার কারণে সেখানে আরো তাড়াতাড়ি অন্ধকার হয়ে এসেছিল। সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ বাজে প্রায়। এমন সময় আমার দাদি ঘরের বারান্দায় বসে আছে। হঠাৎ চোখ গেল সেই মসজিদের দিকে। যা দেখলো তা দেখে একটু বেশি অবাক হলো। দেখলেন যে একজন ব্যক্তি হুজুর টাইপের হ্যারিকেন নিয়ে মসজিদের ভেতরে আলো দিচ্ছেন। আমার দাদি ভাবতে লাগলেন, যেখানে একটি মানুষও ভয় পাখাতকে বের হয় না, সেখানে এত রাতে আলো দিচ্ছে কে? আমার দাদুর বাড়ি মসজিদ প্রায় ১০০ মিটার দূরে। সে কারণে যে ব্যক্তি আলো দিচ্ছে তার মুখ দেখা গেল না। পরের দিন একই ঘটনা, ব্যক্তি আলো দিচ্ছেন এবং পরপর ৪-৫ দিন এভাবে দেখলেন। কিন্তু আমার দাদি কাউকে কিছু বলে। এরপর বাড়ির আশেপাশের লোকদের কাছে জিজ্ঞাসা করে তিনি জিজ্ঞেস করলেন যে কেউ কি সন্ধ্যায় মসজিদে হ্যারিকেন নিয়ে আলোতে? পাড়া প্রতিবেশীরা উত্তর দেন, মানে কি? রাতের বেলায় এই অঞ্চলে কারো কে বের হবে? এই কথা শুনে ২-৩ জনকে বাড়িতে থেকে সন্ধ্যার আগে বলে যে চুপ করে বসে রাখো, কি ঘটে মসজিদে। কিছু সময় পর সে একই রকম ঘটনা ঘটে এবং ঘটনাটি আমার দাদি তাদের সাথে বলে। তারা দেখে যে ব্যক্তিটি তাদের দিকে অনেক লম্বা, পাঞ্জাবি পরা এবং মাথায় পাগড়ি বাঁধা। তারা চিন্তা করে গ্রামে তো এমন অনেক লম্বা লোক নেই। তারপর তারা বুঝতে পারে ওটা কোনো মানুষ না, ওটা জিন। কিছুদিন পরে ওই গ্রামে একটা গন্ডগোল হয় মুসলমান পরিবারদের ভেতরে এবং বিচার করার জন্য একজন মাতবর ছিলেন এবং বিচার করার জন্য ওই ৩০ ঘর মুসলমানদের ওখানে উপস্থিত থাকতে বলা হয়। অর্থাৎ প্রত্যেক ঘর থেকে একজন পুরুষকে ওখানে উপস্থিত থাকতে হবে। যথা নিয়মে আমার দাদু ওখানে উপস্থিত ছিলেন। বাড়িতে ছিল আমার দাদি আর তার একটি কন্যা সন্তান, অর্থাৎ আমার ফুপি। তো বিচার চলছে। রাত ১২টা বেজে গেছে, তবুও বিচার শেষ হচ্ছে না। আমার দাদি অনেক সময় ধরে অপেক্ষা করছিল, কিন্তু তবুও দাদু ফিরছে না বাড়িতে। এই কারণে দাদি এবার তার কন্যাকে ওখানে দোলনাতে শুয়ে রেখে সেই বিচার কার্যের বাড়ির দিকে রওনা দেন। বাড়ির মোড় ক্রস করতে একটি উঁচু মাটির ঢিবি, ওখানে দাদি দেখতে পায় একটা সাদা শাড়ি পরা, সাদা শাড়ি পরে আছে এবং চাঁদের আলো থাকার কারণে উঁচু জায়গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। মহিলাটি শাড়ি পরেছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যায়, একটা সাদা শাড়ির লাল পাড় এবং তার চুলগুলো অসম্ভব লম্বা আর পায়ে নুপুর বাজছে। দাদি এটা দেখে দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন যে দড়িতে ঝুলে কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে যায়, সেই মহিলাটিও সাদা শাড়ি পরে সেভাবে সেই উঁচু জায়গা থেকে বড় একটি আম গাছের নিচে এসে পড়ল। অর্থাৎ কোনো দড়ি ছাড়াই সেই অদ্ভুত মহিলাটি দোল খেয়ে আম গাছের নিচে বসে আছে। তারপর সেই মহিলা পুরুষের মতো করে গাছ বেয়ে গাছে উঠছে। এটা দেখে দাদি এতটাই ভয় পান যে তিনি নিজেকে সামলাতে পারেন না, ওখানে পড়ে অজ্ঞান হারিয়ে ছাড়েন। পাশের বাড়ি একজন শুনতে পায় যে শব্দ হলো পিছে। তারপর থেকে সেখান থেকে ১৫-১৬ বছর বয়সী একটি ছেলে ও তার মা এসে দেখতে পায় দাদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারপর তারা দাদিকে বাড়িতে এনে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরায়। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি ওখানে গিয়েছিলে কিভাবে আর জ্ঞান হারালে কিভাবে? দাদি তখন কোনো কথা বলতে পারছেন না। ইশারাতে যা বললো তা তার আংশিক ধারণা পেল। সাথে সাথে তারা পাশের এক মন্দিরের এক গুরুদেবকে খবর দিল। গুরুদেব সে বলে দেখে পারো যে ওনার সাথে খুব খারাপ কোনো একটা আত্মা তাকে ভয় দেখিয়েছে। তিনি বললেন যে কি এনার সাথে হয়েছে দেখতে চাও? আসল ঘটনা কি? সবাই বললো হ্যাঁ দেখবো। গুরুদেব একটি বড় প্লেট চাইলো আর প্লেটে পানি ভরে দিতে বললো। তারপর তিনি কিছু পরে সেই পানিতে ফু দিলে এবং সে ভয়ঙ্কর চিত্র ভেসে উঠলো। সবাই দেখে অবাক। তারপর দাদিকে গোসল করানো হয় এবং তারপর আর কিছু হয়নি। কিছুদিন পরে দাদি হঠাৎ অনুভব করলো যে তার পেটের ভেতরে বড় কিছু একটা হয়েছে। বিভিন্ন ডাক্তার, কবিরাজ, বৈদ্য দেখানোর পরেও তার কোনো উন্নতি হলো না, বরং অবনতি হচ্ছে। এমন সময় কেউ একজন বলল এক কবিরাজের কথা। তো তিনি সেখানে গেলেন। তিনি পেশায় একজন ধোপা। তিনি দাদিকে দেখে বললেন যে অবস্থা তো খারাপ। তিনি কিছু গাছগাছরা ঔষধ দিয়ে গোল চুরির মতো মালা গাঁথলেন এবং তারপর দাদির মাথায় রাখতে বললেন। কিছু সময় রেখে দিতে বললেন এবং তারপর সেই হাতে দেওয়া চুরির মতো ছোট মালাটি আস্তে আস্তে নিজে নিজে বড় হতে লাগলো এবং সেটা মাথা পেরিয়ে ঘাড়, গলা, এভাবে ২ কাঁধ পেরিয়ে গেল। তাহলে বুঝুন যে ছোট চুরির মালাটা কত বড় হয়ে দেহের ওপর দিয়ে পড়ে গেল। তারপর ওই বিষয়ে আর কোনো ঘটনা ঘটেনি। দাদির সাথে অনেক ঘটনা আছে, কিন্তু দাদি শেয়ার করতে চায় না। যদি বলি শেয়ার করছো না কেন, তা উনি বলেন মানা করেছে ওরা আমাকে। এই ছিল ঘটনা। দাদির কাছ থেকে জেনে ঘটনাটা আরো ঘটনা আপনাদের পাঠাবো। মোহাম্মদ বিদ্যুৎ হোসেন, জেলা যশোর, থানা সরসা, গ্রাম বাগাছড়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর গ্রামে।
বিভিন্ন সমস্যার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারলাম না, পড়ে শোনালে খুশি হব। সরাসরি ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার মামার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা। বলে রাখা ভালো, আমার মামা পেশায় ছিলেন অটো রিক্সা চালক। ঘটনাটি 2015 সালের শেষের দিকে। মামা প্রায়ই রাত্রে ভাড়া মারতেন। একদিন রাত্রে মামা যাত্রী নিয়ে আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে যায়। তখন রাত 10টা বাজে। মামা যে রাস্তা দিয়ে ফিরবেন সেই রাস্তাটা ছিল হন্টেড। সেই রাস্তায় অনেকে অনেক কিছু দেখতে পেত। মামা একা রিক্সা চালাতে চালাতে ওই রাস্তায় চলে আসেন। তখন আনুমানিক 11টা বাজে, অন্ধকার ছিল। মামার মনে হলো গাড়িতে কেউ বসে ফিসফিস করছে। মামা কিছু মনে করেননি। কিছুক্ষণ পর মামার কানের কাছে ফিসফিস করছে। মামা তখন ভয় পেয়ে যায়। মামা বুঝলেন এটা খারাপ কিছু। মামা তখন পেছনে ফিরে তাকিয়ে যা দেখলেন তা দেখার জন্য মামা প্রস্তুত ছিলেন না। মামা দেখেন দুটি বাচ্চা সিটে বসে আছে, তাদের চোখ দিয়ে আগুনের মতো কিছু একটা পড়ছে। মামা তা দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। ঠিক তখনই এক ট্রাক সেই রাস্তা দিয়ে আসার কারণে মামার কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি সেখানে শেষ হলে পারত, কিন্তু না। মামা বাড়িতে এসে সে রাতে আর কোনো কিছু খায়নি। গ্রামে চোরের ভয় থাকার কারণে গাড়ি ঘরে চার্জ দিতে হতো এবং মামার বিছানার সাথে মামা কাউকে কিছু বলেননি এবং ঘুমিয়ে যান। হঠাৎ মামার ঘুম ভেঙে যায়। মামা দেখেন গাড়িতে সেই দুটো বাচ্চা বসে মামার একটি ছোট মেয়েকে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ মামার যে মেয়েটি, সেই মেয়েটির দিকে দুটো বাচ্চা গাড়িতে বসে তাকিয়ে আছে। মামা তখন সূরা পড়া শুরু করলেন এবং সেই সাথে সাথেই সেগুলো উধাও হয়ে যায়। মামা তখন আমার মামিকে ডাকে এবং তার গায়ে হাত দিয়ে মামা দেখে মেয়ে মারা গেছে। তখন মামি চিৎকার শুরু করেন। সকালবেলা কান্নাকাটি করে লাশ দাফন করা হয়। মামা এখন স্বপ্নে সেই দুটো বাচ্চাকে দেখেন, সাথে মামার মেয়ে বসে আছে। মামা সেই ঘটনা সবার সাথে শেয়ার করেন। এক হুজুর মামাকে বলেন, আপনার উপর খারাপ জিনের নজর পড়েছিল, সেই জিনগুলো আপনার বদলে আপনার মেয়েকে দিয়ে গেছে। এই ছিল ঘটনা। এটা পাঠানো আমার প্রথম ঘটনা। গুছিয়ে দিতে না পারায় দুঃখিত। আমার কাছে শোনা আরো অনেক ঘটনা আছে, পাঠাবো। সবচেয়ে মজার ব্যাপার যেটা এবং দুঃখজনক যেটা, সেটা হচ্ছে যে উনি গাড়িতে দুটো বাচ্চাকে আবিষ্কার করেন, যে দুটো বাচ্চাকে কোনো একটা কারণে, যে দুটো বাচ্চা আসলে সেই অটো রিক্সার ভেতরেই ছিল। এবং অটো রিক্সাটা যখন নিয়ে এসে তিনি তার ঘরে চার্জ দিতে শুরু করেন, তখন সেই দুটো বাচ্চা পরে যে হুজুর দেখেছিলেন তিনি বলেছেন যে জিন কোনো একটা কারণে মামার মেয়েটিকে হত্যা করে। জীবনের খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা এবং খুব কষ্টকর এই অভিজ্ঞতাটি লেখার সময়, জানানোর সময় তার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছিল। আমি সেই বাচ্চাটির প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। এবং সেই ইমেলটি যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আশা করছি ইমেলটি ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ইরফান সাজ্জাদ বলছি চট্টগ্রাম থেকে। স্টুডিও থেকে অনেক দূরে থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবে। আমি চট্টগ্রামের আনোয়ারা থানার বারুমচড়া নামের একটি গ্রামে বসবাস করি। আমার ঘটনাটি ঘটে 2009 সালের এপ্রিল মাসের দিকে। তখন আমার বয়স ছিল 11 বছর। বলে রাখা ভালো যে তখন আমি দেখতে অনেক ফর্সা ছিলাম। তাই আমার যখন জন্ম নিয়েছিলাম তখন থেকে আমার বাবা মার ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানানো। যাই হোক, আমার বাবা মার ইচ্ছা অনুযায়ী আমাকে 2009 সালে হেফজোখানায় ভর্তি করানো হয় এবং হেফজোখানাটি ছিল পটিয়া থানার কোনো যে কোনো একটা গ্রামে। আমি গ্রামটির নাম প্রকাশ করতে চাচ্ছি না। যাই হোক, হেফজোখানার ভর্তি হওয়ার 2 মাসের মতো আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু 2 মাস পর থেকে আমার সাথে যা হওয়া শুরু করলো আমি তা কোনোদিন ভুলতে পারবো না। আমার মাদ্রাসাটি ছিল 2 তলা বিশিষ্ট। মাদ্রাসার রাত্রে যখন আমরা পড়তে বসতাম তখন কারেন্ট না থাকলে হ্যারিকেন জ্বালিয়ে পড়তাম। হঠাৎ একদিন রাত্রে পড়ার সময় কারেন্ট চলে গেল। আমরা আগের নিয়মে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ডের বাথরুমে যাবার প্রয়োজন হলে আমি তার সাথে বাথরুমে যাই। বাথরুমটি ছিল মাদ্রাসা থেকে একটু দূরে, আর তখন ছিল ঘুটঘুটে অন্ধকার। আমার ফ্রেন্ড বাথরুমে ঢোকার পর আমি বাইরে তার জন্য অপেক্ষা করি। বাথরুমটির পাশে অনেক সুপারি গাছ ছিল। হঠাৎ আমার চোখে একটি সুপারি গাছের দিকে একটা সুপারি আমার চোখে যায়। সেই গাছে যা দেখলাম তাহা অবিশ্বাস্য। আমি দেখলাম একটি কালো ছায়া, শারীরিক গঠন 20 থেকে 30 ফুট হবে। ওই কালো ছায়াটি আমার দিকে তাকিয়ে তুলতে তুলতে হাসতে লাগলো আর আমাকে ভয়ানক স্বরে বলতে লাগলো যে আমি তার সাথে যাবো নাকি। তখন তো ভয়ে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। ওকে বেশিক্ষণ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। ওখানে আমি বেহুশ হয়ে যাই। যখন আমার হুঁশ ফেরে তখন আমি একা বাড়ির মধ্যে শুয়ে আছি, কিন্তু বাড়িকে ঠিক চিনতে পারছি না। যাই হোক, আমি শোয়া অবস্থায় আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। দেখে মনে হচ্ছে বাড়িটা পরিত্যক্ত, কোনো মানুষ থাকে না। হঠাৎ আমি দেখলাম আমার বয়সী সুন্দরী একটি মেয়ে আমার সামনে বিভিন্ন ধরনের ফল নিয়ে এসেছে। আমাকে খুব মিষ্টি ভাষায় ফলগুলো খেতে বলছে। আমি আরেকটা জিনিস দেখে অবাক হলাম যে মেয়েটি আমার সামনে আসার সাথে সাথে চারিদিকে আমার যেন আলোয় ভরে গেল। তখন আমার মনে পড়লো যে আমার ফ্রেন্ডদের মুখে শুনেছিলাম সন্দেহজনক কারো কাছ থেকে কিছু না খেতে। তখন আমি জোরে জোরে কাঁদতে থাকি।
মেয়েটি বিভিন্নভাবে আমাকে ফলগুলো খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়। এরপর মেয়েটি চলে গেল এবং সাথে সাথে ঘরটি আবার ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আমি ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু কোনো লাভ হয় না। বাড়িটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করলাম। এক সময় বাড়িটা থেকে বের হলাম, কিন্তু বাড়িটা থেকে বের হওয়ার পর আমি আরো অবাক হলাম। দেখলাম বাড়ির বাইরে একটি গাছের দোলনায় ওই মেয়েটি দোল খাচ্ছে। মেয়েটি ইশারায় আমাকে ওর পাশে গিয়ে বসতে আমি কোনো উপায় না পেয়ে মেয়েটির পাশে গিয়ে বসলাম। মেয়েটি আমাকে বলল, তুমি কি চাও? উত্তর আমি বললাম, আমি বাড়ি যেতে চাই। মেয়েটি আমাকে এত মিষ্টি সুরে বলল যে যেটা ভাষায় প্রকাশ করার না। মেয়েটি উত্তর শুনে আমাকে বলল যে, এখানে থেকে গেলে হয় না? আমি বললাম, না, আমার আব্বু আম্মু নিশ্চয়ই আমার জন্য কান্না করছে, আমি ওদের কাছে যেতে চাই। মেয়েটি বলল, ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সঙ্গে রোজ দেখা করতে হবে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, ঠিক আছে। এর কিছুক্ষণ পর আমি বেহুশ হয়ে যাই এবং হুঁশ আসার পর দেখি আমার আম্মু আমার পাশে বসে কাঁদছে। আমি আমার আম্মুকে প্রশ্ন করলাম, কি হয়েছে আম্মু? তখন আমার আম্মু যা বলল তা শুনে আমি পুরো অবাক। বলল যে আমি নাকি গত ১.৫ মাস ধরে নিখোঁজ। আমার শিক্ষকরাও নাকি বাড়িতে ফোন করেছিল। আর আম্মু আমাকে বলল, এতদিন কোথায় ছিলি? আমি বললাম, আমার এখন কিছু মনে পড়ছে না, আগে আমাকে কিছু খেতে দাও। যাই হোক, আমি আস্তে আস্তে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে খেতে আমার সব মনে পড়ে গেল আমাকে ওই মেয়েটির সাথে দেখা করার কথা। তখন আমি কিছু না ভেবে আমার আম্মুকে বললাম যে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যাও। আমার একটা মামা আছেন, ওনাকে কল করতে, উনি খবর পেয়ে দ্রুত আর বাড়িতে আসলেন এবং আমি পুরো ঘটনা ওনাকে খুলে বললাম। উনি তাড়াতাড়ি করে হাজিরায় বসে সবকিছু ভালোভাবে ক্লিয়ার করে নিলেন। এরপর উনি আমাকে একটা তাবিজ দিলেন। ওই তাবিজটা যতদিন আমার কাছে ছিল আমি ভালোই ছিলাম। তাবিজটা যেদিন হারিয়ে ফেলি ওই দিন থেকে রোজ ওই মেয়েটি আমার স্বপ্নে এসে কথা বলে, যে মেয়েটির সাথে আমি দোলনায় দুলেছিলাম। কিন্তু হঠাৎ কিছুদিন পর ওই মেয়েটি স্বপ্নে আসা বন্ধ করে দিল। পরে জানতে পারলাম আমার মামা সবকিছু হাজিরার মাধ্যমে জানতে পেরেছিল। সেই জন্য আমার মামা ওই মেয়েটির যোগাযোগের সকল পথ বন্ধ করে দিয়েছিল। এখন আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এই ছিল আমার ঘটনা। তো ইমেলটি যেরকম সেরকম ভাবেই পড়ছি। তো ইমেলে লেখা আছে, যিনি লিখেছেন তার মতো করেই আমি আপনাকে আপনার ঘটনাটা শোনাবো। তো লিখছেন, নমস্কার রাসেল ভাই। আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমার নাম, ঠিকানা আর হাসপাতালের নাম না জানানোর জন্য অনুরোধ করছি। হি ইজ এ ডক্টর অ্যান্ড তিনি তার নাম হাইড করে মানে গোপন করতে চান। সো আমি চাচ্ছিও না যে আপনারা তার নামটা জানেন, যেহেতু তিনি চান না। ব্যস্ততার কারণে স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর গল্পটি আপনি পড়ে শোনালে খুশি হব। তো এরপরে উনি ওনার নাম দিয়েছে এবং কোন মেডিকেল কলেজ, খুবই বিখ্যাত একটা মেডিকেল কলেজ, এক নামে সবাই চিনবেন এরকম একটা মেডিকেল কলেজে তিনি কাজ করছেন। তো তারপরে তিনি লিখেছেন, রাসেল ভাই, শুরু করছি। খুব ছোট্ট একটা বাস্তব ঘটনা বলবো এবং যারা লিসেনার রয়েছেন তবে সবসময় হাসপাতালের ঘটনা শোনার ইচ্ছাটা বেশি থাকে। আজকের গল্পটা যতটা না ভয়ের তার থেকে বেশি বাস্তব। আসলে এই ঘটনার সাক্ষী হলেই শুধু বোঝা যায় যে ঘটনাটা কতটা শিরোময় হতে পারে। ঘটনাটা অনেকটাই নিজের সাথে ঘটা আর কিছুটা অন্যদের সাথেও ঘটা। আমাদের হাসপাতালের শিশুদের বিভাগটা ৩ তলায় একেবারে শেষ মাথায়, একটা বিশাল ওয়ার্ড জুড়ে শিশু বিভাগটা। শুরুতেই ডাক্তারদের বসার জন্য একটা রুম, তারপর একটু ফাঁকা দিয়ে সব রোগীদের থাকার জায়গা এবং রাত হতে না হতেই সব রোগীর মায়েরা বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়ে। পুরুষ মানুষদেরকে ভেতরে থাকতে দেওয়া হয় না বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের কারণে। একজন খালা থাকেন যার দায়িত্ব থাকে রাতে কোনো রোগী আসলে লোহার গেটটা খুলে দেওয়া আর আমাদের রুমটাকে রেখে দেওয়া। এটা গেল মে মাসের ঘটনা। সেদিন রাতে আমার নাইট ডিউটি পড়ে। আমাদের এখানে ইউনিট অনুযায়ী রোগী ভাগ করা থাকে, কিন্তু রাতের আর বিকেল বেলার রোগীরা সব রোগীদেরই দেখতে হয়। তো আমার নিজের ইউনিটের একটা বাচ্চা সেদিন সকালে আমাদের ইউনিটে প্রিম্যাচুরিটি উইথ লো বার্থ ওয়েট নিয়ে ভর্তি হয়। আমি সকালে থাকায় বাচ্চাটা সম্পর্কে আমার ধারণা ছিল আগে থেকেই। তো রাতে ডিউটিতে যাওয়ার পরই বাচ্চাটার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। বাচ্চার পরিবারকে বরাবরই আইসিইউ এর কথা বলা হলেও তারা কিছুতেই সেটার ব্যবস্থা করতে পারেননি। বাচ্চাটার শ্বাসের সমস্যা দেখা দেয় খুব প্রবলভাবে। আমি তখন হাসপাতালের অক্সিজেন, তারপরে হচ্ছে আম্বো সম্ভবত এইগুলোর সাথে সিপিআর দিতে শুরু করি এবং শুরুর দিকে কিছুটা ভালো দেখা গেলেও কিছুটা সময় কিছুটা পরে খাপাচলের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এর ভেতর বাচ্চা ৪ বার ২ নাম্বার আঙ্গুলটা অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার যেটা আমরা বলি সেটা ধরে আর ছাড়ে। ঠিক ধরে না, টোকা দেয়া ধরনের। এবং যেটাই হোক না কেন আমার সর্বোচ্চ চেষ্টাতেও বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয় না। সব কাজ শেষ করতে করতে রাত ৩টা বেজে গেল। বেশ তন্দ্রা মতো আসছিল আমার। কিন্তু ঠিক ৩টা ২০ মিনিটের মাথায় আমাদের ডাক্তারদের রুমের জানালায় স্পষ্ট ৪টা টোকার শব্দ শোনা যায়।
আমি আগেই বলেছি হাসপাতালটি একদম একটা মাথায় এই বাচ্চাদের ওয়ার্ডটি। সুতরাং ওই আওয়াজটা আমি নিতান্ত বাতাসের একটা তোড়া মনে করে আবারও টেবিলে এসে বসি। পরের দিন সকালে আমার ডিউটি শেষ করে আমি আবার আমার রুমে চলে আসি। আগেই বলেছি যে ইউনিটে আলাদা হওয়ার কারণে কোনো ইউনিটে কেউ মারা গেল কেননা তার খবর কেউ রাখে না। তো যাই হোক, সেটি তাতে দুজন মেয়ে ডাক্তারের ডিউটি ছিল একসঙ্গে। তো তাদের ভেতরে একজন জানালার পাশে যে বিছানা আছে সেটার ওপরে গিয়ে শুয়ে থাকে, আরেকজন টেবিলটাতে মাথা দিয়ে শুয়ে থাকে। তো কাকতালীয় ভাবে সেদিন রাতে ৩টার দিকে কারেন্ট চলে যায়। তো ওরা দুজনে একটা মোমবাতি ধরিয়ে নিয়ে আসে, আবারও শুয়ে পড়ে। সারা রাত রোগী আসার কারণে আসলে সকালে ঘুমটা ভালোভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, ঠিক ৩টা ২০ মিনিটের মাথায় আবারও জানালায় ঠিক স্পষ্ট ৪টা টোকা। এই সবই ওই রাতে ওদের মুখ থেকে সরা। তো টোকা দিলে ওরা দুজন মেয়ে ভাবে যে চোর টোর আসলো কিনা। জানালার আবার কোনো গ্রিল বা লক টক নাই, থাই গ্লাস দিয়ে ভিজিয়ে রাখা। তো এদের ভেতরে জানালার পাশে থাকা মেয়েটা জানালায় আস্তভাবে সরিয়ে দেয়, খুবই স্পষ্টভাবে দেখে যে একটা KMC-3 সেই বাচ্চাটা সেখানে দাঁড়িয়ে আছে। সে ১ মিনিটের মতো অবুঝের মতো শুধু তাকিয়ে এটা দেখে, তারপর বিছানা থেকে হামাগুড়ি দিয়ে পড়ে যায়। এই শব্দে পাশের টেবিলের মেয়েটা উঠে যায়, আর সাথে সাথে কারেন্ট চলে যায়। তো ওদের চিৎকারে বাইরের খালাসহ অনেকেই জড়ো হয়। সাথে সাথে আমাদের কাছে ফোন আসে। কেউ রাজি না থাকলেও আমি ছুটে যাই হাসপাতালে। গেলেই প্রথম মেয়েটা আমার ওই বাচ্চাটার ব্যাপারে প্রশ্ন করে। আমি অবাক হয়ে বলি, কাল রাতে তো বাচ্চাটা মারা গিয়েছে। ও ভয়ে দিশেহারা হয়ে পড়ে। যাই হোক, ও একেবারেই জড়সড় হয়ে যায়। রাতে সেদিনের মতো ওদেরকে রুমে দিয়ে আসা হয়, আর শিশু বিভাগের যাবতীয় কাজ সরাসরি জরুরি বিভাগে হস্তান্তর করা হয়। ঘটনাগুলো এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু পরের দিন আমাদের এখানে তাবলিকের একটা ছেলে ডিউটি করতে আসে। ও টেবিলে ঘুমিয়েছিল। হঠাৎই রাত ৩টা ২০ মিনিটের সময় সেই টোকাটার আওয়াজ, আর সাথে সাথে ওকে বোবায় ধরে। ও মনে মনে একটা সূরা পড়তে শুরু করলে সব ঠিক হয়ে যায়। তো এরপরে আমার আরও একটা রাতের ডিউটি ছিল। সাহসের অভাবে আমি সেই ডিউটিগুলো জরুরি বিভাগে বসেই করতাম। এরপরে আমাদের গ্রুপটার ডিউটি শেষ হয়ে যায়। সত্যি বলতে আর কোনো গ্রুপের কাছে এই ব্যাপারে জানতে চাওয়ার সাহস আমার হয়ে ওঠেনি। আসলে কিসের সাথে কোনটা যুক্ত এটা আমরা কেউ জানি না, শুধু একটা ঘটনার সাক্ষী হয়ে রইলাম। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। যদি ভালো লাগে তাহলে আমাদের পরিবারের সাথে আরো ঘটনা আছে, সেগুলো পাঠাবো। ভালো থাকবেন। আমি ওয়েট করবো ইদারলি আপনার পরিবারের যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো শোনার জন্য। এই রাস্তা দিয়ে আসার কারণে মামার কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি সেখানে শেষ হলে পারত, কিন্তু না, মামা বাড়িতে এসে সেটাতে আর কোনো কিছু খায়নি। গ্রামে চোরের ভয় থাকার কারণে গাড়ি ঘরে চার্জ দিতে হতো, এবং মামার বিছানার সাথে মামা কাউকে কিছু বলেননি এবং ঘুমিয়ে যান। হঠাৎ মামার ঘুম ভেঙে যায়। মামা দেখেন গাড়িতে সেই দুটো বাচ্চা বসে মামার একটি ছোট মেয়েকে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ মামার যে মেয়েটি, সেই মেয়েটির দিকে দুটো বাচ্চা গাড়িতে বসে তাকিয়ে আছে। মামা তখন সূরা পড়া শুরু করলেন, এবং সেই সাথে সাথেই সেগুলো উধাও হয়ে যায়। মামা তখন আমার মামিকে ডাকে এবং তার গায়ে হাত দিয়ে মামা দেখে মেয়ে মারা গেছে। তখন মামি চিৎকার শুরু করেন। সকালবেলা কান্নাকাটি করে লাশ দাফন করা হয়। মামা এখন স্বপ্নে সেই দুটো বাচ্চাকে দেখেন, সাথে মামার মেয়ে বসে আছে। মামা সেই ঘটনা সবার সাথে শেয়ার করেন। এক হুজুর মামাকে বলেন, আপনার উপর খারাপ জিনের নজর পড়েছিল, সেই জিনগুলো আপনার বদলে আপনার মেয়েকে দিয়ে গেছে। এই ছিল ঘটনা। এটা পাঠানো আমার প্রথম ঘটনা। গুছিয়ে দিতে না পারায় দুঃখিত। আমার কাছে শোনা আরো অনেক ঘটনা আছে, পাঠাবো। সবচেয়ে মজার ব্যাপার যেটা এবং দুঃখজনক সেটা হচ্ছে যে উনি গাড়িতে দুটো বাচ্চাকে আবিষ্কার করেন, যে দুটো বাচ্চাকে কোনো একটা কারণে যে দুটো বাচ্চা আসলে সেই অটোরিকশার ভেতরেই ছিল। এবং অটোরিকশাটা যখন নিয়ে এসে তিনি তার ঘরে চার্জ দিতে শুরু করেন, তখন সেই দুটো বাচ্চা পরে যে হুজুর দেখেছিলেন তিনি বলেছেন যে জিন কোনো একটা কারণে মামার মেয়েটিকে হত্যা করে। জীবনের খুবই কষ্টকর একটা অভিজ্ঞতা, এবং খুব কষ্ট করে এই অভিজ্ঞতাটি লেখার সময়, জানানোর সময় তার নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছিল। আমি সেই বাচ্চাটির প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। এবং সেই ইমেলটি যেভাবে লেখা আছে আমি সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এবং আশা করছি ইমেলটি ভালো লাগবে। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ইরফান সাজ্জাদ বলছি চট্টগ্রাম থেকে। স্টুডিও থেকে অনেক দূরে থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি চট্টগ্রামের আনোয়ারা থানার
বারুমচড়া নামের একটি গ্রামে বসবাস করি। আমার ঘটনাটি ঘটে 2009 সালের এপ্রিল মাসের দিকে। তখন আমার বয়স ছিল 11 বছর। বলে রাখা ভালো যে তখন আমি দেখতে অনেক ফর্সা ছিলাম। তাই আমার যখন জন্ম নিয়েছিলাম তখন থেকে আমার বাবা মার ইচ্ছা ছিল আমাকে হাফেজ বানানো। যাই হোক, আমার বাবা মার ইচ্ছা অনুযায়ী আমাকে 2009 সালে হাফেজ হেফজোখানায় ভর্তি করানো হয় এবং হেফজোখানাটি ছিল পটিয়া থানার যে কোনো একটা গ্রামে। আমি গ্রামটির নাম প্রকাশ করতে চাচ্ছি না। যাই হোক, হেফজোখানায় ভর্তি হওয়ার 2 মাসের মতো আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু 2 মাস পর থেকে আমার সাথে যা হওয়া শুরু করলো, আমি তা কোনোদিন ভুলতে পারব না। আমার মাদ্রাসাটি ছিল 2 তলা বিশিষ্ট। মাদ্রাসার রাত্রে যখন আমরা পড়তে বসতাম, তখন কারেন্ট না থাকলে হ্যারিকেন জ্বালিয়ে পড়তাম। হঠাৎ একদিন রাত্রে পড়ার সময় কারেন্ট চলে গেল। আমরা আগের নিয়মে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসি। কিছুক্ষণ পর আমার এক ফ্রেন্ডের বাথরুমে যাবার প্রয়োজন হলে আমি তার সাথে বাথরুমে যাই। বাথরুমটি ছিল মাদ্রাসা থেকে একটু দূরে, আর তখন ছিল ঘুটঘুটে অন্ধকার। আমার ফ্রেন্ড বাথরুমে ঢোকার পর আমি বাইরে তার জন্য অপেক্ষা করি। বাথরুমটির পাশে অনেক সুপারি গাছ ছিল। হঠাৎ আমার চোখে একটি সুপারি গাছের দিকে একটা আমার চোখে যায়। সেই গাছে যা দেখলাম তাহা অবিশ্বাস্য। আমি দেখলাম একটি কালো ছায়া, শারীরিক গঠন 20 থেকে 30 ফুট হবে। ওই কালো ছায়াটি আমার দিকে তাকিয়ে তুলতে তুলতে হাসতে লাগলো আর আমাকে ভয়ানক সুরে বলতে লাগলো যে আমি তার সাথে যাবো নাকি। তখন তো ভয়ে আমি পুরো ঠান্ডা হয়ে গেছি। ওকে বেশিক্ষণ দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। ওখানে আমি বেহুশ হয়ে যাই। যখন আমার হুঁশ ফেরে তখন আমি একা বাড়ির মধ্যে শুয়ে আছি, কিন্তু বাড়িটাকে ঠিক চিনতে পারছি না।